তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে খামেনির মরদেহ শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ব নেতারা। অংশ নেবেন না ছেলে মোস্তফা। ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার, প্রাণহানি ২৫০০ ছাড়িয়েছে, উদ্ধার তৎপরতা অব্যাহত। কিয়েভে রাশিয়ার স্মরণকালের ভয়াবহতম হামলায় ২৭ জন নিহত, মিত্রদেশকে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জেলেনস্কির। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। দেখছিলেন শিরোনাম। শুরু হয়েছে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের প্রক্রিয়া। এরই মধ্যে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় শ্রদ্ধা নিবেদন করছেন বিদেশি বিশিষ্ট ব্যক্তি এবং ধর্মীয় ব্যক্তিত্বরা। বাংলাদেশ সহ ১০০ দেশের প্রতিনিধি শেষ বিদায়ে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে তেহরানের রাস্তায় ঢল নেমেছে সাধারণ মানুষের। দেশ জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শোকে ছেয়ে গেছে গোটা ইরান। শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির ছবি হাতে কান্নায় ভেঙে পড়ছেন ভক্ত সমর্থকরা। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় নিহতের ৪ মাস পর হতে যাচ্ছে প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতার বিদায় অনুষ্ঠান। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে তেহরানের রাস্তায় ভিড় করতে শুরু করেছেন অসংখ্য শোকার্ত ইরানি। আমার খুব অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে যে আমরা আমাদের মহান নেতার জানাজায় যাচ্ছি। এটা খুবই কষ্টদায়ক, কারণ আমি আমার বাবাকেও হারিয়েছি। আমার বুকটা খুব ভারাক্রান্ত। স্থানীয় সময় শুক্রবার দিনভর তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসল্লায় শ্রদ্ধা নিবেদন করেন বিদেশি বিশিষ্ট ব্যক্তি ও ধর্মীয় ব্যক্তিত্বরা। এছাড়া শেষকৃত্য ও জানাজায় যোগ দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ সহ বিশ্বের ১০০টিরও বেশি দেশের শীর্ষ নেতা ও প্রতিনিধির। নিরাপত্তাজনিত কারণে অংশ নেবেন না ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। শেষকৃত্যে প্রায় ২ কোটি মানুষের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা ইরান, যার দায়িত্বে ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি। শনিবার তেহরানে সকাল ৬টায় ইমাম খোমেনি মুসল্লায় ৬ দিনের আনুষ্ঠানিকতা শুরু হবে। রোববার বিকেল পর্যন্ত সাধারণ মানুষ শ্রদ্ধা জানাতে পারবেন। এরপর কোম শহরে স্থানান্তরিত করা হবে আয়োজন। বুধবার ইরাকের নাজাফে নেওয়া হবে খামেনির মরদেহ। অন্ত্যেষ্টি যাত্রার পর কারবালায় ইসলামের খলিফা আলীর সমাধিস্থলে আনুষ্ঠানিকতা পালন করে মরদেহ আবার ইরানে ফিরিয়ে আনা হবে। বৃহস্পতিবার জন্মশহর মাশহাদে দাফন করা হবে খামেনিকে। এরপর সারা দেশে আরো ৪০ দিন চলবে শোকানুষ্ঠান। আফরিন মৌ, নিউজ 24। তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এরই মধ্যে শেষ যাত্রায় অংশ নিতে উপস্থিত হয়েছেন বিশ্ব নেতারা। তবে বাবার জানাজায় থাকছেন না ছেলে মোস্তফা খামেনি। নিরাপত্তা হুমকির কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইরান জানিয়েছে। ৬ দিনব্যাপী রাষ্ট্রীয় শোকের মধ্য দিয়ে সর্বোচ্চ নেতা আলী খামেনিকে শেষ বিদায় জানাতে প্রস্তুত ইরান। তবে এই অনুষ্ঠানে বিশ্ব নেতারা উপস্থিত হলেও থাকছে না খোদ খামেনির ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। অংশ নেবেন না দাফনেও। এ নিয়ে চলছে আলোচনা সমালোচনাও। তেহরানের দাবি, মোস্তফাকে লক্ষ্য করে ইসরায়েলি হামলার আশঙ্কা রয়েছে। তার অবস্থান জানতে সবসময় নজর রাখছে তেল আবিব। আর এই কারণেই খামেনির শোকযাত্রায় থাকছেন না তিনি। এর মধ্যে অনুষ্ঠান চলাকালে ইরানের নেতৃত্বকে লক্ষ্য করে যে কোনো হামলার কঠোর জবাব দেয়া হবে বলেও সতর্ক করেছে ইরান। নীরব দাস, নিউজ 24। অলৌকিকভাবে ফিরে এলেন এক ব্যক্তি। ভেনেজুয়েলায় প্রলয়ঙ্কারী জোড়া ভূমিকম্পের ৮ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হয়েছেন এক নিরাপত্তা কর্মী। বিপর্যয়ের পর ২৫০০ ছাড়িয়েছে মৃতের সংখ্যা। আর এত প্রাণহানির পর সরকারি উদ্ধার তৎপরতা নিয়ে ওঠা প্রবল সমালোচনা অবশ্য প্রত্যাখ্যান করেছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। চারপাশে কেবলই মৃত্যু আর ধ্বংসের স্তূপ। সেই কংক্রিটের সমাধির নিচেই টানা ৮ দিন মৃত্যুর সাথে লড়ে অবিশ্বাস্যভাবে হার না মানা জীবনের জয়গান গাইলেন হার্নান গিল। এই নিরাপত্তা কর্মীর জীবিত ফেরার দৃশ্য কাঁদিয়েছে সবাইকে। অথচ চারদিকে যখন স্বজন হারানোর বুক ফাটা আর্তনাদ,
তখন উদ্ধার কাজে চরম অবহেলার অভিযোগে ফুঁসছে পুরো দেশ। যদিও অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের দাবি, বিপর্যয়ের প্রথম প্রহর থেকেই সর্বোচ্চ চেষ্টায় মাঠে ঝাঁপিয়ে পড়েছিল তার প্রশাসন। যেসব ভবন ভেঙে পড়েছে সেগুলোর ৮০% ছিল ব্যক্তি উদ্যোগে তৈরি। আমি এই মুহূর্তে সামাজিক আবাসন প্রকল্প কিংবা বেসরকারি উদ্যোগ কাউকেই দোষ দিচ্ছি না। পরপর 2টো ভূমিকম্প হয়েছিল, আর এই জোড়া ভূমিকম্পের রেকর্ড ইতিহাসের সবচেয়ে তীব্র ও ভয়াবহ ছিল। তবে বাস্তব চিত্র এখনো ভয়াবহ। অনানুষ্ঠানিক হিসেবে এখনো বহু মানুষ নিখোঁজ। ধসে পড়া ইটের ভাঁজে ভাঁজে প্রিয়জনের অন্তত মৃতদেহটা ফিরে পাওয়ার আশায় প্রহর গুনছেন হাজারো মানুষ। যন্ত্রপাতির অভাবে খালি হাতেই পাথর সরাচ্ছেন স্থানীয়রা। ফায়ার সার্ভিস, চিকিৎসক আর আন্তর্জাতিক উদ্ধারকর্মীদের নিরলস পরিশ্রমে এখনো চলছে জীবনের স্পন্দন খোঁজার এক অন্তহীন আর আবেগময় লড়াই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইউক্রেনের রাজধানী কিয়েভে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রাতের আধারে চলা দীর্ঘ এই ধ্বংসযজ্ঞে অন্তত ২৭ জন প্রাণ হারিয়েছেন আর আহত হয়েছেন ৯০ জনেরও বেশি মানুষ। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন সহ নানা স্থাপনা। এমন মানবিক বিপর্যয়ের পর পশ্চিমা মিত্রদের কাছে আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। আর এদিকে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। ভয়াবহ আগ্রাসনের ক্ষতচিহ্ন ছড়িয়ে আছে কিয়েভের চারদিকে। শহরের মেয়রের মতে এটি ছিল সবচেয়ে বড় রুশ হামলার ঘটনা, যেখানে বহু মানুষের মর্মান্তিক প্রাণহানি ঘটেছে। টানা 11 ঘন্টার ধ্বংসযজ্ঞে ধসে পড়েছে বহুতল আবাসিক ভবন। এছাড়া রেড ক্রসের গুদাম ও কিন্ডারগার্টেনের চারপাশের স্থাপনাগুলো আগুনে পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া এলাকাগুলো পরিদর্শনের পর ক্ষোভ প্রকাশ করেন ভলোদিমির জেলেনস্কি। দেশটিকে রক্ষায় মিত্রদের কাছে দ্রুত সময়ের মধ্যে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের জোরালো আবেদন জানান তিনি। দুর্ভাগ্যবশত আমাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী সক্ষমতার ঘাটতি রয়েছে, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের অভাব রয়েছে এবং আমাদের অংশীদারদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় অংশীদারদের এই বিষয়ে সহায়তা প্রদানে আরও সক্রিয় হতে হবে। সাধারণ নাগরিকদের লক্ষ্য করে চালানো এমন নির্মম নিষ্ঠুরতার কড়া সমালোচনা করেছে জাতিসংঘ। একে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন আখ্যা দিয়ে অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধের দাবি জানিয়েছে সংস্থাটি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পাকিস্তানের বেলুচিস্তান খাইবার পাখতুনখোয়া সীমান্তে একটি বাস খাদে পড়ে প্রাণ গেছে অন্তত 40 জনের, যেখানে আহত আরও 8 জন। শুক্রবার কোয়েটা প্রদেশ থেকে পেশোয়ার যাওয়ার পথে গভীর খাদে পড়ে যায় বাস। খবর পেয়ে যৌথ অভিযানে নামে 2 প্রদেশের বিভিন্ন উদ্ধারকারী সংস্থা। ঘটনাস্থলেই বেশ কয়েকজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন তারা। আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিবাসন নীতিতে বড় আইনি ধাক্কা খেল ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত রায় দিয়েছে, কোনো অভিবাসীকে 90 দিনের বেশি আটক রাখতে চাইলে সরকারকে আদালতে তার যৌক্তিকতা প্রমাণ করতে হবে। বৃহস্পতিবার দেয়া এই রায়ে সাম্প্রতিক সীমান্ত অতিক্রমকারীদের ক্ষেত্রে আগের আইনই বহাল থাকবে। এই রায়ে টেক্সাস, লুইজিয়ানা ও মিসিসিপিতে আটক হাজারো দীর্ঘমেয়াদী অভিবাসীর জন্য নতুন আইনি পথ খুলে গেল। গাজার যুদ্ধের ভয়াবহতা যেন প্রতিদিনই নতুন মাত্রা যোগ করছে। অব্যাহত হামলায় বাড়ছে প্রাণহানি, ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে পুরো জনপদ। সামরিক অভিযান, মানবিক বিপর্যয় এবং দখলদারিত্বের বিস্তার ঠেকেছে 1000 দিনে। আর এর প্রতিবাদে ইসরায়েলেও চলছে তুমুল বিক্ষোভ। ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের এই ভয়াবহ দৃশ্য গাজা উপত্যকার, যেখানে এমন অন্তত 2,23,000 টন বিস্ফোরক নিক্ষেপ করেছে ইসরায়েল, যা জাপানের হিরোশিমায় ছোড়া মার্কিন পারমাণবিক বোমা বিস্ফোরণ ক্ষমতার প্রায় 16 গুণ। টানা ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রাণহানি ছাড়িয়েছে 73,000। এর মধ্যে 21,500-র বেশি শিশু ও 1,022 জন নবজাতক। নিখোঁজ মানুষের সংখ্যাও অগণিত। শুধু প্রাণহানি নয়, গাজা জুড়ে জমে আছে প্রায় 6,80,00,000 টন ধ্বংসস্তূপ। জাতিসংঘের মতে এসব অপসারণ করতে সময় লাগতে পারে 140 বছরেরও বেশি।
এদিকে গাজার প্রায় ৮০% এলাকা এখন নেতানিয়াহু বাহিনীর নিয়ন্ত্রণে। এর মধ্যে সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলে ১.৫ লাখ অবৈধ বসতি স্থাপনের লক্ষ্য নিয়েছে কট্টরপন্থীরা। অন্যদিকে যুদ্ধের ১০০০ দিনে তেল আবিবে বিক্ষোভে নেমেছেন হাজারো ইসরায়েলি। ৭ অক্টোবরে ১০০০ দিন হয়ে গেল। হামাস কিভাবে সেই হামলায় সফল হয়েছিল তার উত্তর আজও সরকার দিতে পারেনি। সরকারের জবাবদিহি নিশ্চিত করতে স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। নীরব দাস, নিউজ 24। ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে এখন ড্রোন আর ক্ষেপণাস্ত্রের মুহুর্মুহু গর্জন। এই ধ্বংসযজ্ঞের মাঝে এক অদ্ভুত ও বিস্ময়কর বেঁচে থাকার লড়াই শুরু করেছে পাখিরা। ড্রোনের আক্রমণ রুখতে সেনারা যে অ্যান্টি ড্রোন কেবল ব্যবহার করছেন, সেগুলো দিয়েই এখন বাসা বানাচ্ছে যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলের পাখি। বারুদ আর কামানের গোলায় ধূসর ইউক্রেনের আকাশ, যেখানে প্রতি মুহূর্তে ড্রোনের ডানায় ভর করে নেমে আসে মৃত্যু। কিন্তু এই চেনা নরকুণ্ডেরই এক কোণে জন্ম নিচ্ছে নতুন এক জীবনের গল্প। মানুষের তৈরি মরণাস্ত্রের আবর্জনা দিয়েই নিজেদের আশ্রয় গড়ে তুলছে পাখিরা। যুদ্ধক্ষেত্রে ড্রোন হামলা ঠেকাতে সেনারা ব্যবহার করেন বিশেষ অ্যান্টি ড্রোন জাল ও শত শত কিলোমিটার লম্বা তার। আর এই তারগুলোকেই এখন খড়কুটোর বিকল্প বানিয়ে নিয়েছে পাখিরা। প্লাস্টিকের আস্তরণযুক্ত রঙিন কেবল ও ফাইবার গ্লাস দিয়ে তারা বুনে চলেছে নতুন বাসা। গবেষকরা বলছেন, যুদ্ধবিধ্বস্ত এলাকায় সাধারণ ঘাস বা খড়কুটো কমে যাওয়ায় এই ধাতব ও প্লাস্টিক তারগুলোকেই বেছে নিয়েছে পাখিরা। এই কৃত্রিম উপাদানগুলো পাখির বাসাটিকে ঝড় বৃষ্টি এবং ড্রোনের ঘূর্ণায়মান পাখার তীব্র বাতাস থেকেও বাড়তি সুরক্ষা দিচ্ছে। তবে এটি কতটা পরিবেশ বান্ধব সে বিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। অবশ্যই কৃত্রিম উপাদান পাখিদের ক্ষতি করতে পারে, তার এতে জড়িয়ে যেতে পারে, যা অবশ্যই ভালো ফল বয়ে আনবে না। মানুষ যেখানে আধুনিক প্রযুক্তি দিয়ে একে অপরকে ধ্বংস করতে ব্যস্ত, প্রকৃতি সেখানে সেই ধ্বংসাবশেষকেই বানিয়েছে বেঁচে থাকার হাতিয়ার। ড্রোনের তারে বোনা এই পাখিদের বাসা যেন মনে করিয়ে দেয়, যুদ্ধ যতই দীর্ঘ হোক, জীবন তার নিজের পথ খুঁজে নেবেই। চৈতি রয়, নিউজ 24। দর্শক, আর এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমের এখনকার আয়োজনে। পুরো আয়োজনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।